এখন যতটা বাজে তার থেকে ধরুন আধ ঘন্টা পরেও যদি ঘোষণা হয়ে যায় আমাদের দল তৈরি। উনি মতটা রাখতে পারছেন কি করে তৃণমূলের এই জমানায়, সেটাও একটা চিন্তার ব্যাপার যে তৃণমূল কেউ গণতান্ত্রিকভাবে কোনো কথা বললেই তাকে চেপে ধরে, কিন্তু বিশ্বনাথবাবু যখন বলেন তখন তাকে কিছু বলেন না। এটা খুব চিন্তার, এটাও ভাবনার, এটা আমাদের নিয়ে ভাবতে হবে। উনি বাংলার মালিক, সুবে বাংলার মসনদে উনি বসে আছেন। ইসলামিক রিপাবলিক অফ ওয়েস্ট বেঙ্গল প্রায় বানিয়েই ফেলেছেন এরকম ওনার ধারণা। এখন কী করা যাবে? কারুর মধ্যে যদি মালিকানা মানসিকতা থাকে, বাজারে তো এরকম কোনো ট্যাবলেট এখনও বেরোয়নি যে আমরা দোকান থেকে কিনে আনবো, দিনে দুবার করে উনি খাবেন, উনি সুস্থ হয়ে যাবেন। মানসিকভাবে এইরকম জায়গায় যদি কেউ থাকে এবং তার চারপাশের লোক যদি থাকে, তাহলে তাদের ঠিক করা যায় না। তাদের ঠিক করার একমাত্র উপায় হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনে উত্তর দেওয়া। যে ছেলেটার চাকরি চুরি হয়েছে, যে মেয়েটি কাজ করতে গিয়ে কর্মস্থলে তৃণমূলের নেতার কাছ থেকে ধর্ষণের হুমকি পেয়েছেন, যে ছেলেটি চাকরি পাওয়ার পরে তৃণমূলের নেতাদের অন্যায়ের জন্য তার চাকরি চলে গেছে, আজকে সে পথে বসে আছে বা তাকে সুইসাইড করার কথা ভাবতে হচ্ছে, যে ছেলেটি এলাকাতে একটা রোলের দোকান বা ঘুগনির দোকান দিতে গিয়ে তৃণমূলের নেতাদের কাটমানির শিকার হচ্ছেন, যে মেয়েটি তারা রাস্তায় বেরোলে তাদের ইফটিজিং হয়েছে বা হচ্ছে, কিন্তু সে যখন থানায় কমপ্লেন করতে যাচ্ছে দেখছে যে যার নামে কমপ্লেন করতে যাচ্ছে সে যেহেতু তৃণমূলের লোক বা তৃণমূলের সঙ্গে কোনোভাবে যুক্ত, সেই জন্য সে যা ইচ্ছে তাই করতে পারে। তো এইরকম একটা যেখানে পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে আপনি কি করবেন? এর উত্তর 26-এ মানুষ দেবে মমতা ব্যানার্জিকে বা তৃণমূল দলকে। মানুষ, বাংলার মানুষ একটা কথা ঠিক করে ফেলেছে, বাঁচতে চাই বিজেপি, তাই বিজেপিকে ভোট দিতে হবে, কারণ একমাত্র নির্ভরযোগ্য বিকল্প। যেটা জানা যাচ্ছে যে এই মাসের শেষের দিক থেকেই যে এসআইআর, তার জন্য ম্যাপিং ইত্যাদি সব শুরু হতে চলেছে, এবং সেখানে দাঁড়িয়ে বিএলওরা তারা রীতিমতো হুমকি পাচ্ছেন যে তাদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না, তাদেরকে প্রচুর অঙ্কের টাকার প্রলোভন দেওয়া হচ্ছে, তাদের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে বদলি করার হুমকি দেওয়া হচ্ছে। এবং অন্যদিকে একদিকে যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী তাদেরকে অগ্রাহ্য করছে, নির্বাচন কমিশনকে অগ্রাহ্য করছেন মুখ্যমন্ত্রী, এর মাঝখানে পড়ে বিএলওরা প্রায় স্যান্ডউইচ হয়ে যাচ্ছেন। সেখানে এসআইআরটা কি আদৌ ঠিকমতো হওয়া সম্ভব? এখানে গ্রাহ্য অগ্রাহ্য এইসব শব্দ চলবে না, এখানে যুদ্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস রাজ্যবাসীর বিরুদ্ধে, রাষ্ট্রের সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তিনি গণতান্ত্রিক পদ্ধতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। একটা পরিপূর্ণ অগণতান্ত্রিক একদলীয় সর্বগ্রাসী শাসনের তিনি পত্তন করে ফেলেছেন। এই পত্তনের পত্তনিদার হিসেবে ইতিহাস ওনাকে মনে রাখবে, এবং এই পত্তনের সমাপ্তি হিসেবে 2026 সালকেও মানুষ মনে রাখবে। মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদের সঙ্গে বা তার যে দল তৃণমূল কংগ্রেস, তারা বিএলওদের সঙ্গে যা করছে, আমাদের পক্ষ থেকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন, খুব গুরুত্ব দিয়ে এই বিষয়গুলোকে দেখতে হবে। তার কারণ নির্বাচনে যা যা করে মমতা বন্দ্যোপাধ্যায় দল, সেই কাজ সাধারণ বিএলওদের সঙ্গে যদি হয়, তাহলে গোটা নির্বাচনী ব্যবস্থা, গোটা সাংবিধানিক ব্যবস্থা ধ্বস্ত হবে এই পশ্চিমবঙ্গে। তার জন্য রাজ্য নির্বাচন কমিশনের উপরে ভরসা না করে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকেই জেগে থাকতে হবে, এবং এই জেগে থাকার দায়িত্বটা ওনাদের। 2026-এর নির্বাচনের ক্ষেত্রে বিজেপি কতটা তৈরি, কত শতাংশ বুথে বিজেপি কর্মী দিতে পারবে বলে মনে করছেন? এখন যতটা বাজে তার থেকে ধরুন আধ ঘন্টা পরেও যদি ঘোষণা হয়ে যায় আমাদের দল তৈরি। আধ ঘন্টা পরেও যদি ঘোষণা হয় যে এই আধ ঘন্টা পর থেকে নির্বাচন হবে, আমাদের দল তৈরি, মানুষ তৈরি। দেখুন, এই নির্বাচন মুক্তি, পশ্চিমবঙ্গের জনতার গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার নির্বাচন। এই নির্বাচন প্রশাসনিক দুর্নীতির হাত থেকে বাঁচার নির্বাচন। এই নির্বাচন পশ্চিমবঙ্গের মানুষের, মায়েদের, বোনেদের, জায়া জননী কন্যার ইজ্জত বাঁচানোর, সম্ভ্রম বাঁচানোর নির্বাচন। একা বিজেপির নির্বাচন নয়। এই নির্বাচনে মানুষ বাইনারি ঠিক করেছে, হয় তৃণমূল নয় বিজেপি। যদি মানুষের ওপরে অত্যাচার করতে হয়, যদি মানুষের থেকে কাটমানি নিতে হয়, যদি চাকরি বেচা টাকায় যদি মোচ্ছপ করতে হয়, যদি বান্ধবীর ফ্ল্যাটে টাকা রাখতে হয়, দেহরক্ষীর কাছে যদি টাকা রাখতে হয়, যেখানে সেখানে মানুষের উপরে অত্যাচারের বিভিন্ন রকম প্রক্রিয়াকে যদি পরিশীলিতভাবে
চালিয়ে নিয়ে যেতে হয় তাহলে আপনি তৃণমূল কংগ্রেস করবেন আর বা তাকে সমর্থন করবেন। আর যদি উল্টো দিকে এই পরিস্থিতির থেকে যদি মুক্তি চান, যদি দিনবদলের স্বপ্ন দেখেন, যদি সত্যি সোনার বাংলা পুরনো বাংলা আবার ফিরে পেতে চান, যদি একটা গণতান্ত্রিক পরিষদ চান, যদি আপনি এটা না চান যে পেছনের দরজা দিয়ে বিজেপির ভোট কেটে আবার তৃণমূলের সুবিধা করে তৃণমূলকেই আনবেন, তাহলে আপনি তৃণমূলকে ভোট দেবেন না, সেই জায়গাতে বিজেপিকে ভোট দেবেন। একটা নতুন সরকার তৈরি হবে, তারপরে আবার দেখা যাবে কে কোন পতাকা নিয়ে কি আন্দোলন করেন। একটু অন্য প্রসঙ্গে আসি, যে শুভেন্দুবাবুর ওপর যে রিসেন্টলি হামলাটা হলো তাই নিয়ে এখন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী বেশ কিছু প্রশ্ন তুলেছেন। তার মধ্যে একটা হচ্ছে, তিনি বলছেন যে তৃণমূলকে পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা নাকি বিজেপির নেই। তার কারণ মথুরাপুরে যখন তৃণমূল কাউন্টার স্লোগান দিচ্ছে, সেই সময় মথুরাপুরে কেন শুভেন্দুবাবু সেখানকার যে দলীয় কর্মী নেতা তাদেরকে বললেন না কেন যে তারাও যেন তৃণমূলের কাউন্টার স্লোগানটা দিতে পারে? দেখুন, বিজেপি তো ল্যাটারাল এন্ট্রিতে রাজনৈতিক পরিসরে ঢুকে পড়া কারুর প্রশ্নের উত্তর দেবে না, এইরকমভাবে উত্তর দেবে না। বিশ্বনাথ চক্রবর্তী বাবু সত্যি অধ্যাপনা করেন এবং লেখালেখি করেন, ওনার লেখালেখির জগতে আছেন, ওনার ব্যক্তিগত মত উনি জনতার সামনে রাখতেই পারেন। গণতান্ত্রিক পরিসরে উনি মতটা রাখতে পাচ্ছেন কি করে তৃণমূলের এই জমানায়, সেটাও একটা চিন্তার ব্যাপার যে তৃণমূল কেউ গণতান্ত্রিকভাবে কোনো কথা বললেই তাকে চেপে ধরে, কিন্তু বিশ্বনাথবাবু যখন বলেন তখন তাকে কিছু বলেন না। এটা খুব চিন্তার, এটাও ভাবনার, এটা আমাদের নিয়ে ভাবতে হবে। এই যে উনি বলে যাচ্ছেন একের পর এক কথা, কিন্তু তাকে নিয়ে কেউ কোনো কথাই বলছে না। তৃণমূল স্তর থেকে, তৃণমূলের দলের অভ্যন্তর থেকে একটা বিন্দুমাত্র হুঙ্কার তার প্রতি আসে না। কেন আসে না, কিসের জন্য, এইগুলো নিয়ে আমরা ভাববো। বিশ্বনাথবাবু উনি ওনার কথা বলেছেন, কিন্তু স্বয়ং বিশ্বনাথ সব কিছু দেখছেন। 26-এর নির্বাচন বিশ্বনাথ বুঝবেন। এবং তার সঙ্গে বলছেন যে জেপি নাড্ডার ওপর যখন 24 পরগনায় রীতিমতো তার উপরে অ্যাটাক হলো, সেই সময়ও বিজেপির পক্ষে কিছু করা সম্ভব হয়নি, বিজেপি শুধু চুপ করে বসে বসে দেখেছে। বিশ্বনাথ বাবুর সিস্টেমে তো বিজেপি চলে না, বিজেপির নির্দিষ্ট সিস্টেম আছে। উনি ওনার মতন বলেছেন, শুধু বিশ্বনাথ কেন, আরও অনেক নাথ মেঘনাথ সবাই এক এক রকম বলবেন, এটাই স্বাভাবিক আছে। মানুষ তৃণমূলকে নিয়ে ব্যতিব্যস্ত। বিশ্বনাথবাবু এখন যদি মনে করেন যে, বা কেউ যদি মনে করে এখন যে বিজেপির উচিত কামান বন্দুক এইসব নিয়ে নেমে পড়া, একটা গণতান্ত্রিক পদ্ধতিকে তো আমরা অন্যভাবে এক্সপ্লয়েট করতে পারি না। আমরা চাই গণতন্ত্র ফেরত আসা। আমরা চাই না যে লুঙ্গির নিচ থেকে মাস্কেট বেরিয়ে আসবে, বোমা বেরিয়ে আসবে, বন্দুক বেরিয়ে আসবে। আমরা চাই না যে বিভাজনের রাজনীতি আরও মানুষের মধ্যে বিভাজনকে আরও চওড়া করবে। আমরা চাই না যে এই সব কথাবার্তা শুনে মানুষ যতটা উল্লসিত হবে ততটা উদ্ভাসিত হবেন না, এটা আমরা চাই না। আমরা মানুষের ক্ষমতায়ন চাই, আমরা গণতন্ত্র রেস্টোরেশন চাই, ডেমোক্রেসির রেস্টোরেশন, গণতন্ত্রের ফেরত আসা চাই। এবং আরও একটা বড় পরিষদ দরকার, যেখানে এই ধরনের মন্তব্য করার লোকেদের উপরে কোনো আঘাত আসবে না, বা তাদেরকে এরা মন্তব্য করানোর পেছনে বা তাদের এই মন্তব্য করার পেছনে কোনো নির্দিষ্টভাবে বিষয় থাকবে না। তারা তাদের মতন বলবেন শুধু একাডেমিক পারপাসে, লুকোনো কোনো হিডেন এজেন্ডা থাকবে না। এসআইআর নিয়ে আপনারা এতটা আশাবাদী, এবং সেখানে দাঁড়িয়ে এই বিশ্বনাথ চক্রবর্তী বলছেন যে এসআইআর খাতায় কলমে হওয়া এবং আসলে হওয়াটার মধ্যে তফাৎ আছে। কারণ এখন যেভাবে অ্যাটাকটা হলো শুভেন্দুবাবুর উপর, সেই বিষয়টা, সেই ছবিটা যদি বারবার সোশ্যাল মিডিয়ায় উঠে আসে, তাহলে এসআইআরের ওপর তার প্রভাব পড়বে। উনি রাজ্যপাল নন, উনি রাষ্ট্রপতি নন, উনি কোনো দলের লোক নন, উনি আমাদের বিরোধীও নন, উনি আমাদের পক্ষেও নেই। তো উনি কার কথা বলছেন? এমনকি জনতার মাঝে কতিপয়, ধরুন এই 10 কোটি জনসাধারণের মধ্যে 10,000 লোক ওনার সঙ্গে একসঙ্গে এক রাস্তায় হাঁটছে, এটাও আমরা কোনোদিন দেখিনি। তা সুতরাং ওনার মত ওনাকে নিয়ে থাকতে দিন। রাজনীতি যদি একজন অধ্যাপকের কথাতেই যদি চলতো বাংলার রাজনীতি, তাহলে অনেকেই অনেক কিছু বলতেন। ওনার কিছু ঠিক আছে, ওনার কথার মধ্যে কিছু ভুলও থাকতে পারে, কিন্তু সেটা ভবিষ্যৎ বলবে। এখনও এই নিয়ে কোনো আলোচনার জায়গায় আসেনি। বাংলার মানুষ এসব নিয়ে ভাবছে না। কে কি বললেন, কে কি বললেন না বড় কথা নয়, কে কোথায় সংগঠন কতটা করতে পেরেছেন সেটাও বড় কথা নয়। বাংলার মানুষ পতাকা ফেলে সব কিছু ছেড়ে সরাসরি বিজেপিকে ভোট দিয়ে জেতাতে চাইছে। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। এসআইআর করবে, কিভাবে হবে, কিভাবে সেটাকে বাস্তবায়িত হবে, সেটা নিয়ে বিশ্বনাথ চক্রবর্তীর মত কেউ জানতে চাননি, কেউ এই নিয়ে ভাবিত নন। সেটার মাথা ব্যথা হচ্ছে নির্বাচন কমিশনের। উনি গিয়ে নির্বাচন কমিশনকে সাজেশন দিন, পাবলিকলি বলে কী লাভ আছে? এবং পাবলিকলি আরেকটা বিষয় বলছেন যে শুভেন্দুবাবু এবং সুকান্তবাবুর মধ্যে নাকি অন্তর্কলহ চলছে, এবং যার ফলে তাদের দুজনের আলাদা আলাদা লবি। দেখুন, আমাদের রাজনৈতিক বিষয়বস্তু নিয়ে আমার দলের
কে কি এই ধরনের মন্তব্য করলো তাতে আমাদের কিছু এসে যায় না। কেউ যদি আমাকে বলেন যে আমার সঙ্গে আমার স্ত্রীর ঝগড়া আছে, এবারে বা কেউ যদি এটা বলে আমার সঙ্গে আমার ভাইয়ের প্রচণ্ড কলহ, বা কেউ এরা, আমি ধরুন আমি এই ধরনের কথা বলছি কোনো রাজনৈতিক দল সম্বন্ধে, কিন্তু সেই রাজনৈতিক দল থেকে কেউ বললো আমার আর আমার ভাইয়ের মধ্যে প্রচণ্ড কলহ, আমার কোনো গরিব কোনো রোগ আছে, আমার অর্শ আছে, আমার কৃমি আছে, তো এই ধরনের মন গড়া কথা বলে তো লাভ নেই আমার সম্বন্ধে, যে সেটা আমার দল বুঝবে। উনি বলছেন, আমি তো বারবার বলছেন, উনি বাইরে থেকে বলছেন, ওনার বলার অধিকার আছে এবং যা ইচ্ছে তাই উনি বলতেই পারেন, আমরা তাকে গুরুত্ব দিচ্ছি না, বিজেপি এই নিয়ে ভাবে না। কিন্তু সরাসরি বিজেপিকে যদি অপদার্থ বলেন তাহলেও গুরুত্ব দেবেন না? কি করব, বলছে কি করব বলুন, আমরা তো তৃণমূল নই যে কালকে ওনার বাড়িতে সাদা থান পাঠিয়ে দেবো, পরশুদিন ওনাকে কিছু করব। কেউ যদি গুরুত্ব পাওয়ার জন্য কোনো কথা বলেন, তিনি যদি তাতে একটু গুরুত্ব পান, তাতে অসুবিধার কি আছে? বিজেপিকে গালাগালি দিয়ে অনেকেই ওপরে উঠেছে, তা উনি উঠবেন, হয়তো উঠুক, তাতে কি করা যাবে? তাহলে এটা কি মেনে নিচ্ছেন যে উনি যেটা আর একটা লাস্ট কথা বলছেন যে শুধুমাত্র শুভেন্দুবাবুর পূর্ব মেদিনীপুর বাদে আর কোথাও বিজেপির কোনো জায়গা নেই? আমরা কোনো কিছু মেনেও নিচ্ছি না, কোনো কিছু মনেও নিচ্ছি না, এরকম কথা অনেকেও বলেছেন, আমরা ইগনোর করছি। ইগনোর শব্দটা হচ্ছে এই ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ওনার কথায় আমাদের পার্টি চলে না, আমাদের সর্বভারতীয় দলের সঙ্গে এটা একটা সর্ববৃহৎ রাজনৈতিক দলও বটে সারা পৃথিবীর মধ্যে, গণতান্ত্রিক পরিষদে, মানে চীনের দল একদলীয় গণতন্ত্রের বাইরে বহুদলীয় গণতান্ত্রিক পদ্ধতিতে যেখানে সরকারগুলো চলে, নির্বাচিত হয়, সারা পৃথিবীর মধ্যে ভারতীয় জনতা পার্টি সবথেকে বৃহত্তম রাজনৈতিক শক্তি, এতে কোনো সন্দেহ নেই। আমার নেতা হচ্ছেন নরেন্দ্র দাস দামোদর দাস মোদী, আমার যিনি আরেকজন নেতা, তাকে সারা পৃথিবীর চাণক্য বলে এখন মানছে, তিনি হচ্ছেন অমিত শাহ। আমার এখানে পুরো ব্যাপার চালাচ্ছেন, যারা দেখছেন, তাদের মধ্যে মাননীয় শ্রমিক ভট্টাচার্য, মাননীয় সুকান্ত বাবু, মাননীয় রাহুল বাবু থেকে শুরু করে সমস্ত নেতৃত্ব, একদম আগুনখোর নেতৃত্ব, যারা নিজ থেকে কাজ করেছেন, যারা সামনে থেকে বুঝেছেন। বিশ্বনাথ বাবু ভোটে না দাঁড়িয়ে ভোট সম্বন্ধে যদি এত কথা বলেন, বা অন্য কেউ যদি বলেন, সেটা রাজনৈতিক দলের মতের সঙ্গে মিলতে পারে না। কোনো বাবুদের কথায় আমাদের দল চলে না। আমাদের দল কিউমুলেটিভ লিডারশিপে বিশ্বাস করে, সর্বভারতীয় দল, তার জন্য আলাদা সিস্টেম আছে, সেটা ভেতরে আপনাদের সামনে আমি আলোচনা করব না। একটু বিশ্বনাথবাবু থেকে কুণালবাবুতে শিফট করি, কারণ কুণাল ঘোষ একটা বক্তব্য রেখেছেন যে যেখানে বিজেপি ভীষণভাবে আশাবাদী যে 2026-এ গেরুয়া পতাকা সারা বাংলা জুড়ে উড়বে, সেখানে দাঁড়িয়ে কুণালবাবু বলছেন যে 2036-এও নাকি মুখ্যমন্ত্রীর পদে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং 23 বছরের জ্যোতি বসুর রেকর্ড ভেঙে দিয়ে তিনি আসবেন, এবং তারপরে তার আশীর্বাদ ধন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি হবেন এর পরের সিএম। এই বিষয়টা নিয়ে কি বল? শোভনবাবুকে দলে নেবার পরে অভিমানে কুণালবাবু গত রবিবার গালি স্ট্রিটের পাখি বাজারে গিয়েছিলেন, সেখানে গিয়ে একটা তোতা পাখি বোধহয় কিনেছেন, কী দামে কিনেছেন, কোথা থেকে কিনেছেন আপনারা খবর লাগান, তা না হলে এই ধরনের কথা টিয়া পাখি পাশে না রেখে কেউ বলতে পারে না। কত টাকা তার ভিজিট বলুন, আমিও গিয়ে দেখাবো, আমার ভাগ্যটা পরীক্ষা করব, ওই তোতা পাখি কী বলে। কুণালবাবু এরকম বলেন, এখন ওনাকে এরকম নরমে গরমে অনেক কথা বলতে হয়। দেখুন, দলে তো থাকতে হবে, বলুন, মালকিনকে তো ভিজিয়ে রাখতে হবে ভালো ভালো কথা বলে, নইলে তো চিড়ে ভিজবে না। সুতরাং এইসব বলছেন, আমাদের কিছু এসে যায় না। বাংলার জনতা জানে, যে টিয়া পাখি, যে ছোলা খেয়ে যে বুলিই দিক না কেন, এই রাজ্য থেকে মানুষকে বাঁচতে হলে তৃণমূল সরকারের বিসর্জন চাই, বাঁচতে চাই বিজেপি। তাই এই যে শোভনবাবুর কথা বললেন, শোভনবাবুই কিন্তু এখন বলছেন যে বিজেপিতে যাওয়াটা আমার একটা বিরাট বড় ব্লান্ডার ছিল। না বললে কি উনি ওই কি বলে কি সব পেয়েছেন, দায়িত্ব সব পেতেন? কি সব কথাবার্তা, এরকম ব্লান্ডার টান্ডার করবেন, এটা কাঞ্চনজঙ্ঘাইন ব্লান্ডার। ওনাকে শোভনন্দন, উনি ওনার কাজ এগিয়ে নিয়ে যান, উনি আশা করি আরও ভালোভাবে এই কাজ করবেন। উনি আমার মুখ থেকে কেন, উনি মালকিনের মুখ থেকেও শোভনন্দন শব্দ বেশ কয়েকবার শুনতে পাবেন, কিন্তু মুশকিল হচ্ছে যে অখণ্ড অবসর পাবেন 26-এর পরে, বেশি দিন এইসব দায়িত্বে ওনাকে থাকতে হবে না। উনি আমার মানে থেকে বয়সেও বড়, এবং যতদিন কিছুদিন বিজেপিতে আসার ফলে, উনি যখন এসেছিলেন বিজেপিতে, তখন ওনার সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক কোনোদিন আমি খারাপ করিনি, ওনার পক্ষ থেকেও কখনো হয়নি। সুতরাং আমি ওনার ব্যক্তিগত জীবন নিয়ে কিছুই বলবো না, কিন্তু এটা বাংলার মানুষকে বুঝতে হবে, অর্কেস্ট্রেট ব্যক্তিগত জীবন, যার পেছনে বাংলার মানুষ ছুটে বেড়ায় বা বেড়াচ্ছে বা বেড়াবে, তার পেছনে আসলে অনেক কিছু চালান হয়ে যাচ্ছে মুড়ির টিনের মতো। আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে এই অর্কেস্ট্রেট
যে ব্যক্তিগত জীবন বা জীবনের যে জল তরঙ্গের টুংটাং আওয়াজে আমরা বিচলিত ভঙ্গ হয়, কেউ পক্ষে থাকি কেউ বিপক্ষে থাকি, আসলে কিন্তু দিনের শেষে এরা ঝাঁকের কই ঝাঁকে মিশে যান এবং আমাদের জন্য শুধু আক্ষেপ পড়ে থাকে। আমাদের বাঁচতে হবে, বাঁচতে চাই, বিজেপি তাই। শোভন চট্টোপাধ্যায়ের প্রত্যাবর্তনে কি ববি হাকিমের জায়গাটা একটু নড়বড়ে হয়ে গেল? কারণ তাকে কিন্তু ইতিমধ্যেই নিউ টাউন কলকাতার পর্ষদের চেয়ারম্যানের পজিশনে বসিয়ে দেওয়া হয়েছে। দেখুন, ওদের দলে কার কখন নড়বড়ে হয় কখন কার গড়বড়ে হয় কোনো কিছু না, মাথাটাই তো পচে গেছে। কি হবে, কে শক্ত হলো কে নরম হলো, যেই বসবে না কেন তাকেই হিসেব করে টাকা পয়সা তুলে ওই আদিগঙ্গার ধারের পণ্য কুটিরে টাকা পয়সাগুলো দিয়ে আসতে হবে এবং এটাই সিস্টেম চলবে। ওনারা এগিয়ে থাকবেন, এগিয়ে রাখবেন তৃণমূল কংগ্রেসের এই সিস্টেমকে। এই প্রশাসন এবং দুষ্কৃতি তৃণমূল কংগ্রেসের একাংশ সব মিলেমিশে একাকার, এটা ওরাই টিকিয়ে রাখবে। পূর্ব বর্ধমানের বিজয়া সম্মেলনী থেকে রীতিমতো হুমকি দিচ্ছেন অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের যুব কংগ্রেসের রাজ্য সহসভাপতি তথা বিধায়ক সোহম চক্রবর্তী, এবং তিনি হুমকি দিয়ে বলছেন যে যদি আমরা গণতন্ত্র থেকে একটু সরে যেতাম, একটু যদি আমরা ছাড় না দিতাম, তাহলে কি বিজেপির পক্ষে এখানে একটাও পতাকা লাগানো সম্ভব হতো? প্রযোজক পরিচালকের কথা শুনে যারা সিনেমাতে অভিনয় করেন আমাদের মুগ্ধ করেন, আমার তাদের প্রতি খুব একটা সম্মানের জায়গা রয়েছে। আমি কখনো তাদের অসম্মান করি না। প্রযোজক এবং পরিচালকদের কথা বলে ওনারা প্র্যাকটিস করেন কিভাবে প্রযোজক এবং পরিচালকদের সঙ্গে কথা বলতে হয় বা তাদের কথা শুনে কি করে মানুষের কাছে প্রেজেন্টেশন দিতে হয়, এবং সেটাই ওনারা করছেন। এখানে কোনো কম বেশির ব্যাপার নেই, এটাই স্বাভাবিক আছে। উনি করছেন, ওনার 26-এর পরে দেখবেন উনি বদলে যাবেন, উনিও অন্যরকম বলবেন, ওনারও অন্য অনেক কথা থাকবে। টিকে থাকার লড়াই। উনি যদি এসব না বলেন তাহলে উনি বিধায়ক টিধায়ক তো থাকবেনই না, উনি ওই কি তৃণমূল দলের কি নেতা টেতা বলছেন ওগুলো তো থাকবেনই না, এমনকি উনি অভিনেতা হিসেবে এক্সট্রা রোলও পাবেন না টলিপাড়ায় যদি এই ধরনের কথা না বলেন। টিকে থাকতে হবে, মেনটেন করতে হবে। আপনারা এইগুলো বলে না ওনাদেরকেও ছোট করেন, আমাদেরকেও বিব্রত করেন। আরে টিকে থাকার লড়াই, কত কষ্ট করে একটা ওই ধরনের অভিনেতা তৈরি হয় জানেন? সে শুধুমাত্র ওইরকম করে চলে গেলে হবে বলুন? একটা শেষ প্রশ্ন করব যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ, তিনি বলছেন যে 26-এর ভোটের পর শ্রীরামপুরে নাকি দুর্গাপুজোর ক্যারেক্টারই চেঞ্জ হয়ে যাবে, কারণ দুর্গা ঠাকুরের নিচে যে অসুরের মুখ হবে, মূর্তি হবে, সেই অসুরের মুখ নাকি হবে বিজেপি নেতাদের আমলে। বাবা, মানুষের ক্যারেক্টার ছেড়ে এবারে পুজোরও ক্যারেক্টার, বাপরে বাপ! সেই তুলসী চক্রবর্তী একটা অসাধারণ সিনেমা দেখেছিলাম, উনি লুজ ক্যারেক্টার বলতেন না, তার ইয়েতে সিনেমাটাতে লুজ ক্যারেক্টার বলতেন। তো এই ধরনের ক্যারেক্টার লুজ টুজ না যদি করেন তাহলে ভালো হয়, মুখের ওপরে লাগাম দিন। তারপরে কি জানেন তো, ক্যারেক্টার, সভ্যতা, ভদ্রতা এগুলো তো কোনো দোকানে কিনতে পাওয়া যায় না। এগুলো হচ্ছে আপনার পরিবার থেকে আসে, স্কুলিং থেকে আসে, কোথায় আপনি রাজনীতি করছেন তার পরিসরে কারা রয়েছেন তাদের ওপর, তাদের মাধ্যমে আসে। সুতরাং ওনার ওই রকমভাবে এসেছে। এখন যার কাছে যা আছে তিনি তাই দেবেন, এটা তো স্বাভাবিক আছে। উনি ওনার মতন বলছেন, বয়স হয়েছে। এখন জগদ্ধাত্রী ঠাকুরের আবার সুমিতে দুর্গা পুজোর ক্যারেক্টার উনি বদলে দেবেন, আমরা দেখব কেকার ক্যারেক্টার কতটা বদলায়। তবে একথা ঠিক, 26-এর পরে বাংলার জনগণের সঙ্গে দাঁড়িয়ে বিজেপি জিতে, বিজেপি পশ্চিমবঙ্গের এই হতভাগা ক্যারেক্টারটাকে বদলাবে। পশ্চিমবঙ্গে নতুন শিল্প হবে, ছেলেরা চাকরি পাবে, মেয়েরা রাত্রির অবধি কাজ করবে, চাই কি সারা রাত্রির কাজ করবে। কোন মেয়ে কিরাম জামা পরে, কতক্ষণ বাইরে থাকে, কতক্ষণ তার ব্যক্তিগত ব্যাপার, তাই নিয়ে কেউ মাথা ঘামাবে না। অন্তত কে অত্যাচারিতা হলেই তার নামে কোনো মুখ্যমন্ত্রী, বিজেপি শাসিত রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী নাম দাগিয়ে দেন না। এখনো পর্যন্ত তার এরকম কোনো নজির নেই যে ও তো বাইরে থাকতো, ওর তো ছেলে বন্ধু 10টা ছিল, ওর এরকম যেরকম আমাদের মুখ্যমন্ত্রী বলেন সেরকম হবে না। আর মানুষ রাজনীতি করবেন প্রকৃত গণতান্ত্রিক পরিসরে। রেস্টোরেশন অফ ডেমোক্রেসি যে শব্দটা, সেটা মানুষ দেখতে পাবেন।